ইন্ডাস্ট্রিতে যেরকম বন্ধু আছে সেরকম শত্রুও নিশ্চয়ই আছে। কোনোদিন এরকম মনে হয়েছে কোনো অ্যাওয়ার্ড ফাংশনে বসে রয়েছে, নমিনেশনে তোমার নাম রয়েছে, কিন্তু অন্য কেউ পুরস্কারটি পেলেন, এমন কোনো কাজ যেটা তোমার পরিবারকে লজ্জিত করেছে কিন্তু তুমি সেটা নিয়ে গর্বিত? বাবা মারা যাওয়ার পর মা, এটা একটা এমন দুনিয়ার গল্প যেখানে ভাটায় আটকে যায় জীবন, জোয়ারে ভেসে যায় স্বপ্ন, আর নোনা জল চকচক করে রাংতার মতো। কোন দুনিয়ার গল্প বলছি বলুন তো? ইতিমধ্যেই আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এমন এক জায়গায় বসে রয়েছি, তার মানে আজকে ইন্টারভিউটা একদমই অন্যরকমভাবে হতে চলেছে। কোন জায়গায় বলুন তো? যে অঞ্চলকে ঘিরেই গল্প গড়ে উঠেছে। ইতিমধ্যেই ট্রেলার টিজারকে আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, আর এবার ছবি মুক্তির অপেক্ষায়, যে ছবির নাম বনবিবি। ইউ ক্যানট সি টাইগার বাট টাইগার অলওয়েজ সি ইউ। আজকে সেই ছবি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র। ওয়েলকাম টু সিটি সিনেমা। এবং রিয়েল লোকেশনে বসে রয়েছো, কেমন লাগছে এই মুহূর্তে? দারুণ লাগছে তোমাদের সাথে এখানে ঘুরতে এসেছি সুন্দরবন। আবার আমার পরিচালক আছে, আমার পুরোটা টিম রয়েছে এখানে। হয়তো সেই পোশাকে নেই, কিন্তু বেশ ভালো লাগছে। যেখানে শুটিং করেছো সেই সব জায়গায় আরেকবার করে রিভিজিট করা হয়ে যাচ্ছে, এবং কালকে একটা খুব স্পেশাল দিন ছিল, যে পটভূমিতে যে অঞ্চলকে নিয়ে ছবিটি, সেখানকার মানুষদের কাছে ছবিটিকে সবার আগে নিয়ে আসতে পারলে। হ্যাঁ, সেটা আমার কাছে মনে হচ্ছে বেশ ইউনিক একটা আইডিয়া। কারণ প্রমোশন করার সময় তো আমরা কোনো পাঁচতারা হোটেলে বা কোনো অফিসে বসে এমনি মানে শহরের মধ্যেই করি, কিন্তু গল্পটা যেহেতু এইখানেই শুটিং হয়েছে পুরোটা, আর এখানকার মানুষ নিয়ে গল্প, আমার মনে হয়েছে আইডিয়াটা রানাদা বেশ ইউনিক একটা মানে ইনিশিয়েশন নিয়েছে, যেখানে এখানে যেহেতু থিয়েটার্স নেই, হলস নেই, এইখানের মানুষকে ছবিটা দেখানো হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। এবং শহরে যেটা হয়, আমাদের স্পেশাল স্ক্রিনিং হয়, নিজেদের বন্ধু বান্ধব চেনা পরিচিতির মানুষরাই আসে। এখানে একদম দর্শকের কাছে তাদের রিয়াকশন, একদম তাদের রিয়াকশনটা মানে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি, সেটা একটা অন্য রকমের অনুভূতি আর কি। এবং পার্নদি, একটু আগে যখন আমরা দাঁড়িয়েছিলাম একদম ঠিক ওখানটায়, বললাম তুমি রোদে ইন্টারভিউ করবে, তোমার কোনো অসুবিধা নেই, তার কারণ তোমাদের শুটিংয়ের সময় তো এগুলো কোনো বাধাই ছিল না, মানে আর তুমি বলছিলে একটু আগে, শেয়ারও করছিলে, যদি একটু বলো। শুটিংয়ের সময় তো তখন শীতকাল ছিল যদিও, কিন্তু রোদ, তারপরে মাটি, কাদা, সাপ, বিভিন্ন রকমের মাছ, হ্যাঁ একদম মানে সেই কাদার মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, সেই কাদার মধ্যে পা ঢুকলে জুতো পরে হাঁটা যায় না, খালি পায়ে করতে হবে তোমাকে। কেউই জুতো পরতে পারতো না, বিকজ জুতো আটকে যায়। সো সেইটা পুরোটা একটা অ্যাডভেঞ্চার ছিল, মানে নৌকার থেকে এই এক লঞ্চ থেকে আরেক লঞ্চে ট্রান্সফার করা প্রত্যেকটা অ্যাক্টরকে, বা বোটে ট্রান্সফার করে, খাড়িতে যখন জল কম থাকতো তখন বোটে করে যেতে হতো। সেইগুলো একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, মানে কাজ করার সময় যা হয় আর কি তখন বোঝা যায় না, কিন্তু পরে যখন এখন এসে আমি দেখছি তখন বলছি বাহ, এটা করতে পেরেছি এখানে, ওয়াও, আই এম কোয়াইট ইমপ্রেসড উইথ মাই সেলফ। রিয়েল লোকেশনে যখন শ্যুট করা হয় এবং এরকম একটা সাবজেক্ট, যে সাবজেক্টটাকে যেটা আমরা জানি বাঘ বিধবা বলা হচ্ছে, তো সেই সাবজেক্টটা যেরকম একটা সেন্সিটিভ ইস্যু এবং সিরিয়াস ইস্যু বলা যেতে পারে, আর রিয়েল লোকেশনে শুটিং, সবটা মিলিয়ে কীরকম মনে হয়েছিল এই মুহূর্তে? দেখো, কনসেপ্টটা তো একদম অন্য রকমের, কেউ বাঘ বিধবাদের নিয়ে আগে ছবি করেনি, এবং রাজদীপকে কুডোস টু রাজদীপ ফর রাইটিং আ স্ক্রিপ্ট লাইক দিস অ্যান্ড মেকিং আ ফিল্ম লাইক দিস। এতগুলো অভিনেত্রীকে নিয়ে কাজ করা সহজ নয়, এত লোক ছিল, তো সেখানে আমার মনে হয়েছে ইটস আ ভেরি ইউনিক কনসেপ্ট। এবং আমরা যেটুকু দেখেছি, মানে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 2 দিন স্ক্রিনিং ছিল, সো মানে মানুষের বেশ ভালো লেগেছে, আর সেটাই আমাদের তো ওটাই প্রাপ্তি, মানুষের, দর্শকের যদি ভালো লাগে ছবিটা, আমরা আরও এরকম নতুন ধরনের কনসেপ্টের ছবি আরও বানাতে পারবো, আমাদেরকে আরও সাহস যোগাবে আর কি। সো আই এম কোয়াইট এক্সাইটেড অ্যাবাউট দ্য রিলিজ, দেখা যাক এখন। কিন্তু পার্নদি, এই প্রথম তো এক্সপিরিয়েন্স নয়, এর আগেও আমরা জানি বহু ছবির হাত ধরে কিন্তু তোমাদের এই ছবি মুক্তির আগেই স্বীকৃতি পেয়ে যাওয়া, বা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবির জায়গা করে নেওয়া, সেটা একটা আলাদা জায়গা তৈরি করে দেয়, এবং তোমার ওপর বোধহয় কোথাও একটা দায়িত্বও বর্তায়, যে দর্শকদের তুমি এতগুলো মানে টানা ছবি উপহার দিচ্ছ, ভালো অভিনয় উপহার দিচ্ছ, তাহলে তাদেরও একটা তোমার ওপর ভরসা আছে, সেই ভরসাটা
কোথাও একটা পূর্ণ করা? সেই ভরসাটা অফকোর্স মানে আজকে যদি কেউ বলে যে আমি ভালো পাঠ করি, সেটা চেষ্টা থাকবে তার থেকে আরও বেটার করা, কিন্তু এটা বোধহয় এটা গোজ উইদাউট সেইং, আই মিন দর্শকের স্বীকৃতিটাই সব থেকে ইম্পর্টেন্ট আমাদের কাছে। রিভিউতে কি লিখলো, কোথায় অ্যাওয়ার্ড পেলাম, কে অ্যাওয়ার্ড পেলো না, এটা ইম্পর্টেন্ট নয় আমার মনে হয়। আমার মনে হয় দর্শকের যদি ভালো লাগে, দর্শক যদি পছন্দ করে, দর্শক যদি আবারও করে তোমার কাজ দেখতে আসে, সেটাই সব থেকে বড় স্বীকৃতি, কারণ ছবিটা আমরা তাদের জন্যই বানাই। সো কি বলে, জনতা জনার্দন। তোমার একটা কথা শুনতে আমার মনে হলো যে দর্শকদের স্বীকৃতিটাই সব থেকে বড় প্রাপ্তি তোমাদের কাছে ডেফিনেটলি, কিন্তু কোনোদিন এরকম মনে হয়েছে কোনো অ্যাওয়ার্ড ফাংশনে বসে রয়েছে, নমিনেশনে তোমার নাম রয়েছে, কিন্তু অন্য কেউ পুরস্কারটি পেলেন, কোথাও একটা খারাপ লাগা কাজ করেছে পার্ণদীপ? আমার মনে সবাই এটা মনে করে আমি রিজার্ভ করি, বাট অ্যাওয়ার্ড সিস্টেমে আমার একদম ভরসা নেই, সরি, বাট কি বলবো, অনেক দিন আগে ভরসা উঠে গেছিলো, আর সেটাতে আমার কোনো দুঃখ নেই, আক্ষেপ নেই, কিচ্ছু নেই। যে খুশি, যে অ্যাওয়ার্ড দিয়ে খুশি তাকে খুশি থাকতে দাও, যে সেই অ্যাওয়ার্ডটা নিয়ে খুশি তাকে খুশি থাকতে দাও, আমার কিছু নেই। আই হ্যাভ নাথিং টু ডু উইথ দ্যাট, আই ডোন্ট কেয়ার সো মাচ অ্যাবাউট ইট। তুমি কি সত্যিই বদার করো যে তুমি কতটা বললে সেটা মাপকাঠি থাকা উচিত, কারণ তুমি তো কখনো সেই নিয়মে জীবনকে এগিয়ে নিয়ে চলো না? না, অ্যাকচুয়ালি লোকে হয়তো বলবে শি ইজ বিটার বিকজ ওকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না, বাট ঠিক আছে ইয়ার, লাইক আঙুর ফল টকও বলতে পারে। এক্স্যাক্টলি এটা হতে পারে, কিন্তু আমি তো যাই না কোনো অ্যাওয়ার্ড শোতে। ইনফ্যাক্ট লাস্ট ইয়ার আই ওয়াজ নমিনেটেড ফর ধর্মযোদ্ধা, আই ওয়েন্ট ফর দ্য ফার্স্ট টাইম ইন 10 years। আমি জেনারেলি যাই না, আমার ভীষণ বোরিং লাগে, তাই জন্য আমি অ্যাভয়েড করি অ্যাওয়ার্ড শোজ। পার্ণদীর কিন্তু ইন্ডাস্ট্রিতে বন্ধু আছে, সেটা আমরা দেখেছি, এবং খুব জেনুইন, মানে তাদের সাথে যে রোজ ছবি দিচ্ছ বা ভিডিও করছো বা রিল বানাতে হচ্ছে সেরকম নয়, কিন্তু যদি কোথাও দেখা হয় বা তোমাদের যদি কোথাও গেট টুগেদার হয়, তখন আমরা দেখেছি যে রীতিমতো সেটা বেশ এনজয় করেছো, সেরকম প্রচুর ছবি উঠে এসেছে, ভিডিও উঠে এসেছে। কিন্তু এত সত্যি কথা বলার জন্য ইন্ডাস্ট্রিতে যেরকম বন্ধু আছে সেরকম শত্রুও নিশ্চয়ই আছে হবে, কিন্তু শত্রুদের আমি চিনি না, নেগেটিভিটিকে আউট করে দিয়েছি লাইফ থেকে। ডোন্ট লাইক মি, ইটস ওকে, আই এম চিল্ড, ইটস ওকে। সবাইকে তো ভালো লাগতে হবে না, কেউ তো কারোর মাথা দিব্যি দেয়নি যে আমাকে ভালো লাগতেই হবে তোমাকে। আই এম নট হিয়ার টু প্লিজ পিপল, আই এম হিয়ার টু প্লিজ মাই অডিয়েন্স, দ্যাটস ইট। বনবিবিতে আমরা যেটা জানি, আবার বনবিবি প্রসঙ্গেতে ফিরে আসি, সেখানে পর্দার রেশমের যে চরিত্রটি, সেই চরিত্রটি কোথাও কোথাও আমরা কালকে যেটুকু দেখার সুযোগ পেয়েছিলাম আর কি, সেখানে কোথাও হচ্ছিল যে ফ্ল্যাশব্যাকে ফিরে যাচ্ছে, সেখানেও একটা রহস্যের মধ্যে কিন্তু চরিত্রটি রয়েছে। তুমি যদি একটু চরিত্রটি সম্পর্কে হালকা বলতে পারো, কারণ দর্শকরা ট্রেলার দেখার পরই যথেষ্ট উৎসাহিত হয়েছে। হ্যাঁ, আই এম ভেরি হ্যাপি দ্যাট ট্রেলারটা, টিজারটা ইজ ওয়েল অ্যাকসেপ্টেড বাই দ্য অডিয়েন্স। অনেকেই জিজ্ঞেস করছে কবে রিলিজ হচ্ছে ছবিটা, আমাদের ডেটটা পিছিয়ে আমরা যে নারী দিবসের দিন রিলিজ করছি, 8ই মার্চ রিলিজ করছি, একটা ভালো দিন। It's a very special project for me because রাজদীপ আমার খুব পুরনো বন্ধু। রাজদীপ আমার সাথে, মানে যখন আমি আবির আমরা যখন টেলিভিশন করতাম, রাজদীপকে তখন থেকে চিনি, 2009 সাল থেকে চিনি। তারপর রাজদীপের সাথে কাজ করা হয়েছে যখন কৌশিকদার ছবি করেছি, তারপর রাজদীপ নিজে পরিচালনায় সেটাও দ্বিতীয় ছবি, এবং ইটস আ গ্রেট এক্সপিরিয়েন্স বিকজ ইউ আর ওয়ার্কিং উইথ ফ্রেন্ডস কনস্ট্যান্টলি। সো এই রেশম যখন ও আমাকে বলেছিল রেশম হওয়ার কথা, তখন আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি এক্সাইটেড, কারণ এতগুলো লেয়ার্স আছে একটা চরিত্রে, সেটা ফ্ল্যাশব্যাকে একরকম, ফ্ল্যাশব্যাক মানে প্রেজেন্ট টাইমসে একরকম, গল্পে এগুলো আরেকটু অন্যরকম। হ্যাঁ, কারণ লাইফ এক্সপিরিয়েন্সটা তো আমাদের এরকমই হয়, আমরা তো 10 বছর আগে যেরকম ছিলাম, এখন বিকজ অফ আওয়ার লাইফ এক্সপিরিয়েন্সেস আমরা মানুষটা আলাদা হয়ে গেছি। লাইফ হ্যাজ টট আস আ লট অফ থিংস। রেশমের ক্ষেত্রেও তাই, মানে শি ইজ ইনোসেন্ট ইন দ্য ফ্ল্যাশব্যাক, মানে ভয় পাচ্ছে যে ওর স্বামী এরকম কাজে বেরিয়ে গেলে কি হবে। সো সেখান থেকে শি লুজেস আ হাজবেন্ড, সেখান থেকে এই বিধবা পল্লীতে থাকা, সেখান থেকে নিজের একটা ক্যারিয়ার তৈরি করা, মানে পড়াশোনা শিখে সে ট্যুর গাইড হয়ে যায়, সে পড়ায় বাচ্চাদেরকে, শি ইজ দ্য অনলি এডুকেটেড পার্সন ইন দ্য ভিলেজ। সো সেখান থেকে আমার মনে হয় ওর জার্নিটা খুব বিউটিফুল। সেখান থেকে এই যে
সোসাইটি যে নিয়মগুলো তৈরি করে দিয়েছে যে বিধবারা এরকম হবে, এইটা করতে হবে, এটা করতে পারবে না, রঙিন শাড়ি পরতে পারবে না, বিয়ে করতে পারবে না, বা সোসাইটি যেরকম বলে দিয়েছে যে বয়সের থেকে ছোট ছেলেকে বিয়ে করলে সেটাকে প্রশ্ন করা হয়। এই যে বাঁধনগুলো ভেঙে বেরিয়ে আসতে পেরেছে ও, মানে ছবিটা দেখলে বুঝতে পারবে। আমার মনে হয় দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য স্টোরি। আই মিন রেশমের সেটাই আর কি, মানে গ্রোথটা থ্রু দ্য স্ক্রিপ্ট, সেটা তুমি দেখতে পারবে ছবি দেখলে। কে নিজের থেকে বাঘের গলা ঘন্টাটা বাঁধবে বলেন তো স্যার? উত্তর দাও। পার্বতী, সোসাইটির কথাই যখন বললে তাহলে বলি যে সোসাইটিতে এমন অনেক কিছু নিয়ম তৈরি করে দেওয়া হয় যেটা অনেকেই ভেঙে উঠতে পারে, অনেকেই ভেঙে উঠতে পারি না, সেটা আমাদের মানতে হয়। পার্বতীর ক্ষেত্রে জিজ্ঞেস করবো, সোসাইটির কোন নিয়মটা তোমার ওপরও চাপিয়ে দেওয়া হয়েছিল? আমার উপর না, মানে আমার বাবা মারা যাওয়ার পর মা খুব অসুস্থ ছিলেন, ওই বছরটা খুব খারাপ যাচ্ছিল। ইট ওয়াজ আ বিট ডিফিকাল্ট ফর আস বিকজ আমার মা পড়ে গিয়ে শি হ্যাড ব্রোকেন আ ফিমার, পা ভেঙে গেছিলো, প্লেট বসেছিল, হাঁটা চলা করতে পারতো না। তার 3 মাসের মধ্যে বাবাকে হারায়। তো মায়ের এমনি খুব প্রোটিন ইনটেকটা ইম্পর্টেন্ট ছিল ওই সময় বিকজ অফ মেডিসিনস। আর বাবা মারা যাওয়ার পর মা এমনি সব কিছু খেতে পারে না, তো শি ওয়ান্টেড টু ইট ফিশ অ্যান্ড বাড়ির লোকজন বলেছিল যে না এখন তো অসুখ চলছে, খাওয়া যাবে না। আচ্ছা, শি ইজ নট ওয়েল, আর বাবা থাকলে কোনোদিন বাবা এটা করতে দিত না। সো শি উইল ডু এক্স্যাক্টলি হোয়াট শি ওয়ান্টস টু ডু, অ্যান্ড লাইক শি ইজ কমফোর্টেবল ইটিং ফিশ, লেট হার ইট। আমি তো সব নিয়ম পালন করছি, আমি করছি, তো বাবা আত্মা শান্তি পাবে, ডোন্ট ওয়ারি। এত এত শেখাতে এসো না। যদি পার্বতীকে আমি একান্তই প্রশ্ন করতে হয় তাহলে বলতে হয় যে তুমি যেহেতু 10 বছর আগে একটা এমনি কথার সূত্রেই বলছিলে, 18 বছরের পার্নো মিত্রকে এখনকার পার্বতী কি বলতে চাইবে? ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল ওয়ার্ক আউট। ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ যখন তুমি করেছিলে সেই কাজের সাথে আজকে তোমার কাজের অনেকটা পার্থক্য, আজ তুমি অনেকটা বেশি জানো, স্বাভাবিক। সেই প্রথম দিন অভিনয় করতে আসা পার্নো মিত্র যে হয়তো একটু ভয়ও ছিল কোথাও একটা, তাকে কি বলবে? প্রথম দিন বাংলা ইন্ডাস্ট্রিতে যখন কাজ করতে এসেছি তখন আমি করি হচ্ছে আমার সিরিয়ালটার নাম ছিল খেলা, সেখানেও বিধবার পাঠ করছিলাম আমি, এবং শাড়ির কালারটাও হোয়াইট, একদম ধবধবে থান পরতাম। সকালবেলা গিয়ে আমি আমার সবকটা, এখনের মতন হয় না যে লাস্ট মিনিট সিন আসে না, তখন সকালবেলা সব সিন চলে আসতো, সেইগুলো রোজ আমাকে একজনকে দেওয়া হয়েছিল, মোনালিসা বলে একজন এডি ছিল, ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমার সাথে পাঠ মুখস্থ করার। এখনও আমার সেটা হ্যাবিটটা রয়ে গেছে, ওর পড়া ধরার মতন আমি মুখস্থ করতাম আর ও পড়া ধরতো। আমি এখনও তাই করি, মানে যাতে না ভুলে যাই। তখন মানে কঠিন কঠিন বাংলা শব্দ, অত বাংলা বলতে পারতাম না, মানে অত জানতাম না, শব্দের মানে জানতাম না, উজ্জীবিত, দৃঢ়বুদ্ধি, মনেই রাখতে পারছি না এই শব্দগুলো। তখন তো জাস্ট আউট অফ এরকম স্কুল, এরকম প্রচন্ড কুল এরকম ছিলাম। সো খুব কষ্ট হতো। আমি সকাল থেকে মোনালিসা আমার সাথে বসে বসে পাঠ পড়তো, সেখান থেকে অনেকটাই এগিয়ে এসেছি। স্ক্রিনের সামনে দাঁড়িয়ে, তখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে দীপঙ্কর দা, মহমাসি, রূপাঞ্জনাদি, অনুশ্রীদি, এদের সাথে কাজ করতে হতো, মানে সব তাবড় অভিনেতারা সবাই। সো সুদীপ্তা দি, টুম্পাদিকে কী করে ভুলতে পারি, সুদীপ্তা দি, টুম্পাদি ছিল আমার, শি ওয়াজ দ্য মেন লিড, আই ওয়াজ দ্য প্যারালাল লিড। আর এদের হাত ধরে ধরে শিখে আজকে এখানে এসেছি। কারণ আই এম অলওয়েজ গোইং টু বি গ্রেটফুল টু মাই টেলিভিশন ইয়ার্স। মানে টেলিভিশনের প্রথম ওই 2 বছর যে আমাকে যা শিখিয়েছে সেটাকেই ফলো করে এতদিন এই পথ চালা আর কি। সো অনেক বছর হয়ে গেছে, কিন্তু ওই মানুষগুলোকে কোনোদিন ভুলবো না, ওরা যেটা আমার জন্য করেছে সেটা আমি কোনোদিন ভুলবো না। বনবিবিতে রূপাঞ্জনাদির সাথে আবারও কাজ, কোথাও একটা চেরিশ করছিল ওই মোমেন্টগুলোকে, নিজের মধ্যে কথা হয়েছে যদি শুটিং এ ব্যস্ততা থাকে? না, রূপাঞ্জনাদির সাথে অনেক জমিয়ে আড্ডা হয়েছে। আমরা সেই
খেলার ইন্দ্রপুরীর সেটের কথা সেদিন মানে আমরা অনেক ডিসকাস করছিলাম। রবি স্যার কীরকম ছিলেন, তারপরে দীপঙ্কর দার সাথে কাজ করে কেমন লাগতো, বিশ্বজিৎ আমাদের এপিসোড ডিরেক্টর যে ছিল, সব হাত ধরে বড় করেছে তো আমাকে এরা। সো আই এম ভেরি গ্রেটফুল টু দ্য ওয়ে my acting career started, so I will always cherish those days. পানুদি, তুমি যখন বেশ দীর্ঘ একটা বিরতির পর আবার টেলিভিশনে ব্যাক করলে, তখন সেটাও কিন্তু হিউজ হিট, তাহলে আবারও কি টেলিভিশনে ফেরার কোনো ইচ্ছে? না, গল্প যদি ভালো থাকে দেন আই ডোন্ট মাইন্ড, মানে গল্পটা চরিত্রটা ইন্টারেস্টিং হতে হবে, ভালো হতে হবে, তাহলেই করব। কিন্তু আমি আর গ্রামের মেয়ে করবো না, অনেক করে নিয়েছি, পর অনেক হয়ে গেছে, এবার একটু ওটার থেকে ব্রেক চাই, তাহলে নতুনত্ব আর দেখাতে পারবো না। সো আশা করছি যে একটা নতুন ধরনের চরিত্র যদি যে কোনো কাজ তো টেলিভিশনে হোক, ওটিটিতে হোক, থিয়েটারে হোক, কাজই হয়। সো কাজকে ভয় পাই না একেবারে, ইন্টারেস্টিং হলেই করব। এবং সবথেকে বড় ব্যাপার, যেরকম ছবি ক্ষেত্রে প্রচুর স্বাদ বদল হয়েছে দর্শকদের, এবং ছবির গল্প প্রচুর বদল হয়েছে। বনবিবির যদি কথাই বলি, এরকম সাবজেক্ট আগে আমরা দেখিনি, সেক্ষেত্রে তুমিও চাইছো যে ধারাবাহিকের ক্ষেত্রেও স্বাদ বদল হোক, তাই তো? হ্যাঁ, একটু বদল হওয়া উচিত, মানে পৃথিবী কোথা থেকে কোথায় চলে গেছে, কিন্তু আমাদের গল্পগুলো এখন একটু প্রোগ্রেসিভ হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। শেষ করার আগে যে প্রশ্নটা না করলেই নয়, প্রচুর এমন অভিনেতা অভিনেত্রীরা আছেন নতুন যারা, তারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করার স্বপ্ন দেখেন বা কেউ কাজ করছেন, তারা তোমাদেরকে দেখে অনেকে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন, অনেকে এগিয়ে যেতে চাইছেন ওইভাবে, তাদের জন্য কি বলতে চাইবে? যদি ফেম চাও তাহলে আমি কিছু বলতে পারবো না সেই বিষয়ে, সেটা একদমই আলাদা বিষয়। কিন্তু যদি অভিনয় ভালোবাসো তাহলে ওয়ার্ক অন ইউর ক্রাফট, এবং ইট উইল টেক টাইম, ইট টেক্স টাইম ইন দিস ইন্ডাস্ট্রি। সো তো অনেক পেশেন্স রাখতে হবে, প্রচুর ধৈর্য ধরে থাকতে হবে, এবং ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে। সো সেটা যদি করতে পারো তাহলে ইউ আর ভেরি মাচ ওয়েলকাম, অ্যান্ড আই এম উইশিং ইউ অল দ্য বেস্ট ফর দ্যাট। শেষ করার আগে 5টা র্যাপিড ফায়ার, তোমার ক্যামেরাটা করে প্রশ্ন করবো, সেই প্রশ্নটা শুনে ইমিডিয়েটলি তোমার মাথায় যেটা আসবে সেটা বলতে হবে। প্রথম যে প্রশ্নটা করা সেটা হচ্ছে, এমন কোনো কাজ যেটা তোমার পরিবারকে লজ্জিত করেছে কিন্তু তুমি সেইটা নিয়ে গর্বিত? আমার পরিবারকে কিছু লজ্জিত করে না, আমার পরিবার যথেষ্ট থিক স্কিনড আমার মতন। এমন কোনো দিন হয়েছে বা এমন কোনো সিচুয়েশন এসেছে যেখানে কো অ্যাক্টরের কোনো কাজ বা সেটের কোনো মানুষকে মনে হয়েছে থাপ্পড় দিই কিন্তু দাওনি? সেটা অনেক সময় মনে হয়, সেটা অনেক সময় মনে হয়, কিন্তু চেপে যেতে হয় না। ভায়োলেন্স, আই ডোন্ট বিলিভ ইন ভায়োলেন্স, আই ডোন্ট চুজ ভায়োলেন্স। মনে মনে একটু রাগ করি, আমি করি, তারপর ব্যাস। বিরক্ত, রাগ হয় না ওরকম করে, আমার জাস্ট বিরক্ত লাগে, মানে যে কাজটা করতে এসেছি সেই কাজটা যদি ঠিক করে কেউ না করে তখন একটু বিরক্ত লাগে, মানে আমার মনে হয় সেটা সবারই হয়। কখনো শুধু ভালো রেমুনারেশনের জন্য কোনো বাজে স্ক্রিপ্ট বেছে নিয়েছো বা কাজ করেছো? হ্যাঁ, অনেক আছে, সেগুলো এখন নাম ধরে বলতে চাই না, কিন্তু অনেক আছে। আমি প্রশ্ন করতে করতে আমি ভাবছি যে আমি কোথায় চলে যাচ্ছি। ওকে, কো অ্যাক্টরে কোন বিষয়টা সব থেকে বেশি তোমায় বিরক্ত করে? টাইমে না আসাটা, আর পাঠ মুখস্থ না রাখাটা অনেক সময় হয়। বাট আমি ওরকম কো অ্যাক্টর কোনোদিন পাইনি অ্যাকচুয়ালি, বাট পাংচুয়ালিটি ব্যাপারটা তো অনেকেই ঠিকঠাক নয়, সো ওই জায়গাটাই একটু বিরক্ত হই আর কি, কারণ আমি সবার আগে পৌঁছে যাই, আমি অনেক সময় ইউনিটের আগে পৌঁছে যাই, মানে যেটা দারবানের আগে পৌঁছে যাই, আমি একটু বেশি পাংচুয়াল আমি, মানে আমি যদি ভাবি আজকে দেরি করে বেরোবো তাও আমি টাইমে পৌঁছে যাই, এটা আমি জানি না কি করে হয়, আজকে যাব না, আজকে আমি আধ ঘন্টা দেরিতে ঢুকবো, ঠিক টাইম, ট্রাফিক ফাঁকা, সেদিন রাস্তা ফাঁকা, টাইমে পৌঁছে গেছি, ওটাই। আদারওয়াইজ আমার প্রত্যেকটা কো অ্যাক্টর হ্যাজ বিন ভেরি গুড, মোস্টলি। খারাপ কো অ্যাক্টর পেয়েছি না, বলবো না, আজকে অনেকটা বলে দিয়েছি, শুধু বলা দরকার এত। রাইট, লাস্ট কোনো থিয়েটারে করা, থিয়েটার না মুভি হলে কোনো করা 3টে অনুচিত কাজ। আমি একটু আগে যা দেখলাম তুমি যা ডিসিপ্লিন,
তাতে আমি মানে মনেই হয় না তুমি এরকম কিছু করতে পারো। মানে থিয়েটারে গিয়ে করা উচিত নয়, মানে অনুচিত কাজ তুমি করেছো, মানে যেটা না। আই এম ভেরি ডিসিপ্লিন, আই এম আ গুড গার্ল। মানে অনেকে থাকে না যে পাক করে চিপসের প্যাকেটটা ছাড়ছে, খচ 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 করে খাচ্ছে। আমি সেজন্য সিনেমা হলে যাই না, ফাঁকা যখন শো থাকে তখন যাই। আর ভূতের সিনেমা দেখতে গিয়ে যদি লোকে সারাক্ষণ কচকচ করে পপকর্ন খায়, কি করে ভয় পাবো, কি করে এনজয় করবো সিনেমাটা? তো যেটাতে আমার অসুবিধা সেটা আমি নিজেও করি না। সো এক্সপিরিয়েন্স অফ ইউ ডোন্ট লিটার অ্যান্ড অল না, লোকের মাটির মধ্যে পপকর্ন ফেলে দিচ্ছে। এক্স্যাক্টলি, কিন্তু এবার ভয় পাবো না? ছবিটির তো ভালোবাসা ইতিমধ্যেই পড়ে গিয়েছি, কিন্তু কোথায় ভয় রয়েছে, কাকেই বা ভয় রয়েছে, কার থেকেই বা অদৃশ্য ভয় পাবো আমরা? কারণ অনেকগুলো প্রশ্ন রয়েছে এই ছবিকে ঘিরে। বনবিবি এবং আসছে আন্তর্জাতিক নারী দিবসে, সেটাই বোধহয় সব থেকে বড় উপহার। দর্শকদের যদি আমন্ত্রণ জানিয়ে তুমি বলো। বনবিবি রিলিজ হচ্ছে 8ই মার্চ। আপনারা দেখলে খুব ভালো লাগবে আমাদের, কারণ তাহলে আমরা আরও নতুন কন্টেন্ট বানাতে পারবো এবং নতুন কাজ আনতে পারবো আপনাদের সামনে, আরও অন্য রকম করে এন্টারটেইন করতে পারবো আপনাদেরকে। এই ছবিটা একটু দেখবেন প্লিজ, ভালো লাগবে ছবিটা। থ্যাংক ইউ সো মাচ পার্নদী। বেশ অনেকটা আড্ডা হলো এবং বনবিবি সম্পর্কে যেটুকু ঝলক আমরা পেলাম, এবার বাকিটা তো দেখার জন্য দারুণ উৎসাহিত, নিশ্চয়ই আমার মতো আপনারাও উৎসাহিত। তাই আগামী 8ই মার্চ আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই দেখুন বনবিবি এবং তারকাদের সম্পর্কে এবং ছবির সম্পর্কে এরকম আরও অনেক তথ্য জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায় এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।